যে টপিকটার উপর বেস করে, সেটা হচ্ছে স্ট্রিং বাফার ইন ইন জাভা বা স্ট্রিং বাফার ক্লাস। ওকে, তো আমরা স্ট্রিং ক্লাসের কনসেপ্ট আমরা দেখে এসেছি। স্ট্রিং ক্লাসের মধ্যে ডিফারেন্ট মেথডস তারা কিভাবে কাজ করে, সেগুলো আমরা অ্যাজ আ এক্সাম্পল আমরা সেগুলোকে দেখে এসেছি। তো আজকে আমরা জাভা স্ট্রিং বাফার ক্লাসটা স্টাডি করব। তো একই রকম ভাবে জাভা স্ট্রিং বাফার ক্লাস কি অ্যাকচুয়ালি ফার্স্টে সেটাকে আমরা ডিসক্রাইব করে তার ডিফারেন্ট যে মেথড, সেই মেথডগুলো কি অপারেশন পারফর্ম করতে হেল্প করে, আমরা সেই কনটেক্সটে আবার সেই কনসেপ্টগুলি আজকে আমরা ক্লারিফাই করব। তো ফার্স্ট আমরা জাভা স্ট্রিং বাফার ক্লাসে ফার্স্টে ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে আমরা চলে যাই। তো আমরা যখন জাভা স্ট্রিং পড়েছিলাম তখন জাভা স্ট্রিং সেখানে দেখেছি যে আমরা কোনো জাভা স্ট্রিংকে আমরা মডিফাই করতে পারছিলাম না। জাভা স্ট্রিংকে আমরা মডিফাই করতে পারছিলাম না, মানে আমরা তাকে চেঞ্জ করতে পারছিলাম না। তার মানে জাভা স্ট্রিংটা আমাদের ছিল ইমিউটেবল ইন নেচার। কিন্তু জাভা স্ট্রিং বাফার ক্লাস আমাদের স্ট্রিং ক্লাসেরই একটা পিয়ার ক্লাস বলতে পারো, মানে মানে সেম টাইপের একটা ক্লাস, তাকে আমরা এক কথায় বলতে পারি পিয়ার ক্লাস। মানে আমার স্ট্রিং ক্লাস যেভাবে কাজ করে আমার স্ট্রিং বাফার ক্লাস কিন্তু সেম ভাবে কাজ করে, তার স্ট্রাকচারটা অনেকটা সিমিলার। তার জন্য এটাকে পিয়ার ক্লাস অফ স্ট্রিং মানে আমাদের স্ট্রিংও তো একটা ক্লাস, সেই স্ট্রিং ক্লাসের একটা পিয়ার ক্লাস বলা হয় স্ট্রিং বাফারকে। এবার স্ট্রিং যখন আমাদের এই স্ট্রিং ক্লাস নিয়ে যখন আমরা কাজ করেছি, তখন স্ট্রিং ক্লাস নিয়ে আমরা যখন কাজ করেছি তখন সেখানে আমরা দেখতে পেয়েছি যে আমরা স্ট্রিং ক্লাস দিয়ে আমরা বেসিক্যালি কোনো ফিক্সড লেন্থের আমরা স্ট্রিংকে ক্রিয়েট করতে পেরেছি বা ইউজিং স্ট্রিং ক্লাস। যে আমি একবার যখন কোনো স্ট্রিং ক্লাস দিয়ে যখন কোনো স্ট্রিংকে আমরা ক্রিয়েট করছিলাম তখন সেখানে আমার স্ট্রিংটা ফিক্সড লেন্থের ছিল। কিন্তু স্ট্রিং বাফার দিয়ে আমরা যে টাইপের স্ট্রিংগুলোকে আমরা ক্রিয়েট করতে পারি, আমরা স্ট্রিং বাফার ক্লাস দিয়েও কোনো স্ট্রিংকে আমরা ক্রিয়েট করতে পারি, আবার স্ট্রিং ক্লাস দিয়েও আমরা কোনো স্ট্রিংকে তৈরি করতে পারি। কিন্তু স্ট্রিং দিয়ে বা স্ট্রিং ক্লাস দিয়ে যদি আমরা কোনো স্ট্রিংকে তৈরি করি তখন সেটা আমার ফিক্সড লেন্থের হয়। আর যদি আমরা স্ট্রিং বাফার ক্লাস দিয়ে যদি আমরা কোনো স্ট্রিংকে তৈরি করতে চাই বা তৈরি করি তখন সেই স্ট্রিংটা হয় আমাদের ফ্লেক্সিবল লেন্থের। তাহলে ফ্লেক্সিবল লেন্থের হলে যখন খুশি আমরা যা খুশি সেই স্ট্রিংটার মধ্যে আমরা অ্যাড করতে পারি। আমি স্টার্টিং এ, এন্ডে বা হয়তো মিডিল পজিশন আমি স্ট্রিং এর মধ্যে আমরা কিন্তু যখন তখন যা খুশি অ্যাড করতে পারি বা যে কোনো ক্যারেক্টারকে আমরা অ্যাড করতে পারি। তো তার জন্য এটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবল লেন্থ। তাহলে ফ্লেক্সিবল লেন্থ মানে হচ্ছে, লেন্থ বলতে যেটা তোমার বোঝায়, যে ফ্লেক্সিবল কথাটার অর্থ হচ্ছে যে আমরা এই ধরনের স্ট্রিংকে আমরা মডিফাই করতে পারবো, এই ধরনের স্ট্রিংটাকে আমরা মডিফাই করতে পারবো। সেই মডিফিকেশনসটা আমার ইন টার্মস অফ আইদার লেন্থের রেসপেক্টে হতে পারে। যদি আমার স্ট্রিংটার লেন্থ 5 হয়, আমি হয়তো আরো কিছু ক্যারেক্টারকে অ্যাড করে আমি স্ট্রিংটার লেন্থ হয়তো 10 করে দিলাম। তাহলে স্ট্রিংটার মডিফিকেশনসটা আমার আইদার লেন্থের রেসপেক্টে হতে পারে, অথবা আমি হয়তো পার্টিকুলার কোনো একটা কন্টেন্টকে হয়তো আমি রিপ্লেস করে দিচ্ছি বা কোনো একটা ক্যারেক্টারকে হয়তো আমরা রিপ্লেস করে দিচ্ছি। তাহলে আমার লেন্থের বেসিসে কিন্তু তোমার স্ট্রিংটার মডিফিকেশন হতে পারে, অথবা কন্টেন্টের ওপর ডিপেন্ড করেও কিন্তু আমি স্ট্রিংটাকে মডিফিকেশন করতে পারি। তাহলে আমরা একটা স্ট্রিং এর মধ্যে যে কোনো ক্যারেক্টারকে আমি যেখানে যে কোনো প্লেসে আমরা কিন্তু অ্যাড করতে পারি, বা তাকে আমরা অ্যাপেন্ড বলি অ্যাকচুয়ালি। যে আমরা একটা স্ট্রিং এর যদি লাস্টে যদি কিছু ক্যারেক্টারকে আমরা অ্যাড করি বা অন্য একটা সাবস্ট্রিংকে যদি আমরা অ্যাড করি তাকে আমরা অ্যাপেন্ড বলি। ওকে, তো অ্যাপেন্ড কিন্তু একটা অপারেশন যেটা আমরা স্ট্রিং বাফার ক্লাসের উপরে আমরা পারফর্ম করব। ঠিক আছে, এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য আমরা স্ট্রিং ক্লাস ব্যবহার না করে আমরা কিন্তু স্ট্রিং বাফার ক্লাসটা ব্যবহার করি। তার কারণ হচ্ছে যে স্ট্রিং বাফার ক্লাসের আমার এই সমস্ত অ্যাডিশনাল বেনিফিটগুলো আছে বলে। কিরকম অ্যাডিশনাল বেনিফিট? না, আমি স্ট্রিং বাফার ক্লাসকে আমি বলতে পারি যে স্ট্রিং বাফার ক্লাসটা দিয়ে আমরা কোনো মডিফায়েবল কোনো স্ট্রিংকে আমরা তৈরি করতে পারি। তাহলে মডিফায়েবল স্ট্রিংকে তৈরি করা মানে হচ্ছে যে আমরা স্ট্রিং বাফার ক্লাস দিয়ে আমরা কোনো মিউটেবল টাইপের কোনো স্ট্রিংকে আমরা তৈরি করতে পারি। এবার মিউটেবল কোনো স্ট্রিংকে তৈরি করা মানে হচ্ছে, মিউটেবল মানে হচ্ছে মডিফায়েবল, যে স্ট্রিংগুলোকে আমরা মডিফাই করতে পারি। তাহলে আমরা মিউটেবল স্ট্রিং অবজেক্ট তৈরি করতে পারি যার হেল্প নিয়ে, তার নামই হচ্ছে স্ট্রিং বাফার। ওকে, তো স্ট্রিং বাফার ক্লাস আর স্ট্রিং ক্লাসের কনসেপ্টটা অলমোস্ট সেম জাভাতে, এক্সেপ্ট আমার স্ট্রিং বাফারটা হচ্ছে মিউটেবল, আমি এটাকে চেঞ্জ করতে পারি, ইট ক্যান বি চেঞ্জড। আর জাভার স্ট্রিংটা ছিল আমাদের ইমিউটেবল, তার মানে হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করতে পারতাম না। তাহলে আমার এটা কিন্তু বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্রিং বাফার অ্যান্ড
আমাদের যেটা স্ট্রিং ক্লাস, যেটা আমরা আগে পড়ে এসেছি। তাহলে আবার জাভার স্ট্রিং বাফার ক্লাসকে আমরা কি করতে পারি না, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, কিন্তু স্ট্রিং ক্লাসকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারতাম না। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কোর্স মানে পোর্শন, যে স্ট্রিং বাফারের সাথে স্ট্রিং ক্লাসের কি ডিফারেন্স। আমরা এবার স্ট্রিং বাফার ক্লাসের জন্য স্ট্রিং বাফার ক্লাস কিভাবে তৈরি করতে হয়, তো সেটা তো আমরা প্রোগ্রামে দেখবো যে স্ট্রিং বাফার ক্লাস তৈরি করার জন্য আমাকে ডিফারেন্ট কনস্ট্রাক্টরের হেল্প নিতে হয়, যার থ্রু দিয়ে আমরা কোনো স্ট্রিং বাফার ক্লাসকে তৈরি করতে পারি। তা আমি এখানে একটা স্ট্রিং বাফার ক্লাস দিয়ে একটা কোনো স্ট্রিং কিভাবে তৈরি করতে হয় তার জন্য যে কনস্ট্রাক্টরগুলো ইউজ করা হয়, তার মধ্যে প্রথম যে কনস্ট্রাক্টরটা ইউজ করা হয় তার নাম হচ্ছে স্ট্রিং বাফার। ক্লাসের নাম যদি স্ট্রিং বাফার হয়, আর স্ট্রিং বাফার দিয়ে যদি আমরা কোনো মেথডকে ডিফাইন করি, তাহলে সেই মেথডটাই তো হয় আমার কনস্ট্রাক্টর, কারণ কনস্ট্রাক্টরের নামটা সবসময় ক্লাসের নামের সাথে সেম হয়। তাহলে যদি আমার ক্লাসের নাম যদি তোমার স্ট্রিং বাফার হয়, তাহলে আমার যে মেথডটা আমি এখানে ডিফাইন করেছি স্ট্রিং বাফার, এটা অবভিয়াসলি একটা কনস্ট্রাক্টর। ওকে, তাহলে আমি এই কনস্ট্রাক্টরটার হেল্প নিয়ে আমরা কোনো এমটি স্ট্রিং বাফারকে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, কোনো এমটি স্ট্রিং বাফার তৈরি করার জন্য আমরা বেসিক্যালি স্ট্রিং বাফার কনস্ট্রাক্টর, আমরা এটাকে ডিফল্ট কনস্ট্রাক্টর বলা হয়, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আর এর ইনিশিয়াল ক্যাপাসিটি তোমার কিন্তু দাঁড়াবে কত না 16, মানে আমি 16 ক্যারেক্টারকে নিয়ে আমরা কাজ করতে পারবো এই স্ট্রিং এর মধ্যে। এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং বাফার যার ইনিশিয়াল ক্যাপাসিটি হচ্ছে 16। আর এছাড়া আরো কিছু কনস্ট্রাক্টর আছে যার থ্রু দিয়ে আমরা স্ট্রিং বাফার ক্লাসের বা স্ট্রিং বাফার দিয়ে আমরা কোনো স্ট্রিং টাইপের কোনো স্ট্রিং টাইপের অবজেক্ট বা কোনো স্ট্রিংকে আমরা তৈরি করতে পারি। তো সেরকম টাইপের যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, স্ট্রিং বাফার, আমার কনস্ট্রাক্টরটার নাম হচ্ছে স্ট্রিং বাফার। এবার এই স্ট্রিং বাফারের মধ্যে আমি একটা প্যারামিটার পাস করলাম, সেই প্যারামিটারটা হচ্ছে তোমার স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল। ওকে, বা যে স্ট্রিং টাইপের ভেরিয়েবল মানে তো তোমার স্ট্রিং টাইপের, তার মানে স্ট্যাটাকে আমরা অবজেক্ট বলতে পারি, কারণ এখানে স্ট্রিংটা তোমার হচ্ছে ক্লাস। তাহলে এই এই যে কনস্ট্রাক্টরটা, এটা বেসিক্যালি তোমার একটা স্ট্রিং বাফারকে ক্রিয়েট করবে, যে স্ট্রিং বাফারের মধ্যে আমার স্পেসিফাইড যে এসটিআরটাকে আমি ডিফাইন করব, আমার সেই স্ট্রিংটা কিন্তু সেটা হচ্ছে একটা স্পেসিফাইড স্ট্রিং। তাহলে এই নামের স্ট্রিং এর কিন্তু একটা স্ট্রিং বাফার তোমার তৈরি হবে। ওকে, আবার আমরা যখন স্ট্রিং বাফার যখন তৈরি করতে চাই, আমি কিন্তু এখানে কোনো ক্যাপাসিটি দিয়েও কিন্তু আমি স্ট্রিং বাফারটাকে তোমার তৈরি করতে পারবো। ওকে, মানে আমি আমার স্ট্রিং বাফারের মধ্যে কতগুলো ক্যারেক্টার থাকবে বা কত, মানে আমার কি পরিমাণ, মানে কতটা স্ট্রিং থাকবে তার লেন্থটাও কিন্তু আমরা স্পেসিফাই করতে পারি, তাকে বলা হয় ক্যাপাসিটি। তো সেভাবে কিন্তু আমরা কোনো স্ট্রিং বাফারকে তৈরি করতে পারি। তার সিনট্যাক্সটা হচ্ছে স্ট্রিং বাফার, আমাকে সেক্ষেত্রে এখানে ইন টাইপের একটা ক্যাপাসিটি ভ্যালু আমাকে পাস করতে হবে। এই ক্যাপাসিটিটা হচ্ছে আমি যে টাইপের স্ট্রিং বাফার তৈরি করতে চাইছি তার লেন্থ। ওকে, যে আমি কতটা লেন্থের স্ট্রিংকে তৈরি করতে চাইবো, তো সেটা হচ্ছে আমার তাকে আমরা ক্যাপাসিটি দিয়ে আমরা এখানে ডিনোট করছি। তাহলে আমরা তিনটে ওয়েতে, আমরা তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে আমরা কিন্তু তোমার কোনো স্ট্রিং বাফার ক্লাসকে আমরা তৈরি করতে পারি, বা আমরা কোনো এমটি স্ট্রিং বাফার ক্লাস আমরা তৈরি করতে পারি, বা কোনো স্ট্রিংকে আমরা তৈরি করতে পারি। তার তিনটে কিন্তু আমাদের কনস্ট্রাক্টর। কোথাও আমরা কোনো প্যারামিটার স্পেসিফাই না করলে সেটা হচ্ছে এমটি স্ট্রিং বাফার। যদি আমি কোনো প্যারামিটার স্পেসিফাই করি, সেটা যদি স্ট্রিং টাইপের হয়, তাহলে আমরা এই পার্টিকুলার স্ট্রিং টাইপের একটা স্ট্রিং বাফার তৈরি করতে চাইছি। আর যদি আমি এখানে ক্যাপাসিটি যদি মেনশন করি, তাহলে আমার স্ট্রিংটার মধ্যে কতগুলো ক্যারেক্টার থাকবে, বা আমার স্ট্রিং ব্যাপারের মধ্যে তোমার যে স্ট্রিং গুলো থাকবে তার ক্যাপাসিটি কত হবে, তো তার জন্য কিন্তু আমরা কোনো স্ট্রিং ব্যাপার, আমরা কোনো কনস্ট্রাক্টর দিয়ে আমরা কোনো স্ট্রিং ব্যাপারকে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনস্ট্রাক্টর, যেটা আমাকে স্ট্রিং ব্যাপারগুলোকে বা স্ট্রিং টাইপের কোনো অবজেক্টকে বা এমটি স্ট্রিং ব্যাপারকে ক্রিয়েট করতে আমাকে হেল্প করে। তো এটা আমাদের অতটা মানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমাদের যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমরা স্ট্রিং বাফার ক্লাসের মধ্যে আমার ইম্পর্টেন্ট কি কি মেথড আছে, যে মেথডগুলোকে দিয়ে আমরা জাভাতে স্ট্রিং বাফারের উপরে আমরা কোনো অপারেশন পারফর্ম করতে পারি। আমি সেখান থেকে দেখাতে পারি যে আমার জাভা স্ট্রিং বাফার ক্লাসটা, তার নেচারটা হচ্ছে মিউটেবল, মানে আমরা তাকে চেঞ্জ করতে পারি, ইট ক্যান বি চেঞ্জড। সেটা হচ্ছে মানে ইন লেন্থের রেসপেক্টে হতে পারে, বা উইথ রেসপেক্ট টু দ্য কন্টেন্ট হতে পারে। তাহলে আমরা লেন্থ বা কন্টেন্টের ওপরে আমরা কোনো স্ট্রিংকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, তো সেটা আমি এখন ডেমনস্ট্রেট করবো ডিফারেন্ট মেথড দিয়ে। সেটা হচ্ছে আমাদের স্ট্রিং বাফার ক্লাসের ডিফারেন্ট মেথড। ওকে, তো সেটা কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে। তো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে কেন স্ট্রিং বাফার ক্লাস ব্যবহার করবো না, আমরা কোনো মিউটেবল বা কোনো মডিফায়েবল স্ট্রিং তৈরি করতে গেলে আমরা স্ট্রিং বাফার ক্লাস ব্যবহার করব। স্ট্রিং এর সাথে স্ট্রিং বাফার ক্লাসের মেন ডিফারেন্স হচ্ছে যে আমার স্ট্রিংটা হচ্ছে ফিক্সড লেন্থের, স্ট্রিংটা হচ্ছে আমাদের ফিক্সড লেন্থের, আর স্ট্রিং বাফারটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবল লেন্থের।
আমরা স্ট্রিংকে যেমন মডিফাই করতে পারি না, যেহেতু তার লেন্থটা হচ্ছে ফিক্সড, কিন্তু আমরা যেহেতু আমাদের এই স্ট্রিং ব্যাপারটা হচ্ছে ফ্লেক্সিবল লেন্থে কোনো স্ট্রিংকে তৈরি করে, তো তার জন্য তাকে আমরা মডিফাই করতে পারি ইন টার্মস অফ লেন্থ বা ইন টার্মস অফ কন্টেন্ট। স্ট্রিংটা হচ্ছে আমার ইমিউটেবল ইন নেচার, আর স্ট্রিংটা হচ্ছে আমাদের মিউটেবল ইন নেচার। আমরা স্ট্রিংকে চেঞ্জ করতে পারি না, কিন্তু আমরা স্ট্রিং ব্যাপারকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে আমাদের বেসিক ডিফারেন্স। পরীক্ষা কিন্তু ডিফারেন্সটা আসে যে জাভা স্ট্রিং আর স্ট্রিং ব্যাপারের মধ্যে কি ডিফারেন্স। তো এবার আমরা দেখবো যে স্ট্রিং ব্যাপার ক্লাসের মধ্যে কি কি মেথড আছে, আর সেই প্রত্যেকটা মেথড কিভাবে কাজ করে সেই কনসেপ্টে আমরা এখন আসবো। ওকে, তো মেথডস অফ স্ট্রিং ব্যাপার ক্লাস। তো প্রথম ইম্পর্টেন্ট, আমি কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে মেথডগুলো আমি সেগুলোকে নিয়ে এখানে ডিসকাশন করব। তো প্রথম যে ইম্পর্টেন্ট যে মেথডটা তার নাম হচ্ছে অ্যাপেন্ড মেথড। ওকে, প্রথম যে ইম্পর্টেন্ট যে মেথডটা তার নাম হচ্ছে অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডের সিনট্যাক্সটা হচ্ছে, আমি এখানে অ্যাপেন্ড মেথডটা তার উইথ সিনট্যাক্সটা আমি এখানে ডিফাইন করছি। অ্যাপেন্ড স্ট্রিং এস, আমার মেথডের তোমার নাম হচ্ছে অ্যাপেন্ড স্ট্রিং এস। ওকে, তো অ্যাপেন্ড বেসিক্যালি আমরা একটা স্ট্রিং এর সঙ্গে যদি আরেকটা স্ট্রিংকে যদি আমরা অ্যাপেন্ড করি, তাহলে অ্যাপেন্ড মানে বোঝায় যে আমার প্রথম স্ট্রিংটার শেষে গিয়ে বা এন্ডে গিয়ে আমরা কিছু স্ট্রিংকে আমরা অ্যাড করাটাকে বোঝায় অ্যাপেন্ড। ওকে, তাহলে অ্যাপেন্ড মেথড আমরা ব্যবহার করি যে একটা স্পেসিফাইড কোনো স্ট্রিংকে যদি আমি একটা কোনো স্ট্রিং এর সাথে যোগ করতে চাই বা অ্যাপেন্ড করতে চাই, তার জন্য আমাদের যে মেথডটা আমরা ইউজ করি তার নাম হচ্ছে অ্যাপেন্ড মেথড। ওকে, এবার এই জাভাতে অ্যাপেন্ড মেথডটাকে দেখানোর জন্য যদি একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা কনসিডার করি, না ধরে নেওয়া যাক আমার একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে স্যাম্পল। স্যাম্পল বলে আমার একটা ক্লাস আছে, সেই স্যাম্পল ক্লাসের মধ্যে আমার যেগুলো থাকার কথা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমি স্ট্রিং args-টা ভেতরে আর লিখছি না। এবার আমি একটা স্ট্রিং বাফার, একটা অবজেক্ট তৈরি করবো, একটা স্ট্রিং বাফার ক্লাসের একটা আমি একটা স্ট্রিংকে তৈরি করবো বাই ইউজিং স্ট্রিং বাফার। আমি কি লিখবো না, স্ট্রিং বাফার ক্লাসের নাম, দেন আমি এখানে স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি এসবি ইকুয়ালস টু নিউ স্ট্রিং বাফার। ওকে, এইভাবে আমরা অবজেক্ট তৈরি করি কোনো ক্লাসের এগেনস্টে, যেমন করে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা অবজেক্ট তৈরি করেছিলাম, এই একই রকম ভাবে নিউ স্ট্রিং বাফার। এবার আমি একটা স্ট্রিংকে এখানে তৈরি করছি, এই স্ট্রিংটার নাম কি দিচ্ছি না, স্ট্রিংটা তোমার নাম দিচ্ছি হ্যালো। ঠিক আছে, স্ট্রিংটা তোমার নাম দিলাম এখানে হ্যালো, স্ট্রিংটার নাম দিলাম। তাহলে দেখো আমি আমি একটা কনস্ট্রাক্টর ইউজ করেছিলাম, ভালো করে খেয়াল করে দেখো যে স্ট্রিং বাফার উইদিন ব্র্যাকেট কি করেছিলাম, দেখো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়েছিলাম str। তা আমি এখানে তোমার স্ট্রিং টাইপে কোনো ভেরিয়েবল নিতে পারি, বা আমি এখানে কিন্তু ডিরেক্ট স্ট্রিংটাকে স্পেসিফাই করতে পারি। এখানে স্ট্রিং বাফার কিন্তু একটা কনস্ট্রাক্টর, তাই তো? তাহলে আমার দেখো এখানে স্ট্রিং বাফার এসবি ইকুয়ালস টু নিউ স্ট্রিং বাফার, আমি ওই ক্লাসটার একটা অবজেক্ট তৈরি করলাম, অর্থাৎ আমার স্ট্রিংটার নাম হচ্ছে এখন হ্যালো। এবার আমি কি লিখেছি, এসবি ডট অ্যাপেন্ড, মানে আমি এই অবজেক্টের সাথে আমি অবজেক্টটাকে দিয়ে আমি কল করলাম অ্যাপেন্ড মেথডটাকে, তার সাথে আমি একটা স্ট্রিংকে অ্যাপেন্ড করব, সেই স্ট্রিংটার আমার স্পেসিফাই স্ট্রিংটার নাম হচ্ছে জাভা। ওকে, আমার স্পেসিফাই স্ট্রিংটার নাম হচ্ছে জাভা। তাহলে আমার অরিজিনাল স্ট্রিংটা কি ছিল না, হ্যালো ছিল। আমি তার সাথে একটা জাভা বলে একটা স্ট্রিংকে আমি অ্যাপেন্ড করেছি। তাহলে এখন যদি আমি এসওপি করে যদি এখন এসবি কে ডিসপ্লে করি, কারণ দেখো এসবি তো আমার নতুন অবজেক্ট স্ট্রিং ব্যাপার ক্লাসের, তার সাথে তো আমি অ্যাপেন্ড করেছি, এসবির মধ্যেই তো আমার হ্যালো আছে, আমি এখন এসবির সাথে তোমার অ্যাপেন্ড করেছি জাভা। তাহলে আমাকে এখন এই এসওপি আমি যদি তোমার এসবি করি, আমার কোডটাকে যদি আমরা শেষ করি, তাহলে নিশ্চয়ই আমরা এই এসবি কে ডিসপ্লে করার রেসপেক্টে আমি নিশ্চয়ই এখন যে স্ট্রিংটাকে আউটপুট আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হ্যালো, হচ্ছে আমার অরিজিনাল স্ট্রিং। আমি দেখো তার সাথে আমি অ্যাপেন্ড করেছি আমার জাভা স্ট্রিংটাকে, তো আমি কিন্তু এখন এই হ্যালোর সাথে আমি কিন্তু তোমার জাভা স্ট্রিংটাকে আমি তার পাশে দেখতে পাবো। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো একটা স্ট্রিং এর সাথে একটা কোনো স্ট্রিংকে আমরা অ্যাপেন্ড করি। এবার আমি দেখো জাভাটা লেখার আগে আমি দেখো একটু স্পেস দিয়েছি, তাহলে আমাদের এখানে নিশ্চয়ই স্পেস তোমার একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট করা হয়, তাহলে হ্যালোর পরে নিশ্চয়ই আমার একটু স্পেস দিয়ে তারপরে আমাকে দেখাবে জাভা স্ট্রিংটা। যদি আমি এখানে কোনো স্পেস না দিতাম, তাহলে কিন্তু আমার হ্যালোর পাশে আমাকে দেখাতো জাভাটা। ওকে, তাহলে আমার এখন অরিজিনাল স্ট্রিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। অরিজিনাল স্ট্রিংটা আমার কি ছিল না, হ্যালো ছিল, তার সাথে আমি অ্যাপেন্ড করেছি কি না জাভা স্ট্রিংটা, একটা স্পেস আছে। তাহলে আমাদের এখন নতুন যে আফটার অ্যাপেন্ডিং আমরা এখন যে স্ট্রিংটা পাচ্ছি সেটা হচ্ছে হ্যালো জাভা। ওকে, তাহলে আমার আগে স্ট্রিংটার লেন্থ ছিল দেখো 5, যদি আমরা হ্যালোর লেন্থ ভাবি, আর এখন অ্যাপেন্ড করার পর দেখো আমার স্ট্রিংটা দেখো লেন্থ হয়ে গেছে, হ্যালোর পাশে দেখো স্পেস এসছে মানে 5 একে 6, আর দেখো জাভা আছে মানে তোমার 4 মানে 10।
তাহলে আমরা ইন টার্মস অফ লেন্থ দেখো আমি কিন্তু স্ট্রিংটাকে মডিফাই করতে পারছি। ওকে, ইন টার্মস অফ লেন্থ কিন্তু আমরা স্ট্রিংটাকে মডিফাই করতে পারছি। তাহলে এটা আমার ফ্লেক্সিবল লেন্থ বলেই তো পসিবল। যদি এটা ফিক্স লেন্থের আমার স্ট্রিং হতো তাহলে আমি কিন্তু ওই হ্যালোর সাথে আমি কিন্তু জাভাটাকে কোনোভাবেই অ্যাড করতে পারতাম না, যদি আমাদের ফিক্স লেন্থের হতো। তো যেহেতু এটা ফ্লেক্সিবল লেন্থের বলেই আমরা কিন্তু আমার একটা এক্সিস্টিং স্ট্রিং এর সাথে আমরা কিন্তু নতুন কোনো স্ট্রিংকে অ্যাড করে তাকে আমি স্ট্রিংটাকে আমরা মডিফাই করতে পারছি উইথ রেসপেক্ট টু দ্য লেন্থ। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ড মেথড কিভাবে কাজ করে আমাদের স্ট্রিং বাফার ক্লাসের ফার্স্ট এক্সাম্পল বা ফার্স্ট মেথড, সেটা হচ্ছে অ্যাপেন্ড মেথড। ওকে, সবাই বুঝতে পারলাম যে অ্যাপেন্ড মেথড কিভাবে কাজ করছে? সবাই বুঝতে পেরেছি? অ্যাপেন্ডের কাজ সবাই বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, তো এবার আমরা অ্যাপেন্ড মেথডের পর আমরা কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট মেথড আমরা জানবো। ওকে, আমরা কিছু ইম্পর্টেন্ট মেথড পড়বো স্ট্রিং বাফার ক্লাসের মধ্যে। ওকে, তো ইম্পর্টেন্ট মেথডের মধ্যে ফার্স্ট পড়লাম আমরা অ্যাপেন্ড মেথড। এখন সেকেন্ড যে আমরা মেথডটা কথাটা মানে কনসেপ্টে আসবো, দ্যাট ইজ আ ইনসার্ট মেথড। ওকে, নাম্বার 2 হচ্ছে ইনসার্ট মেথড। ওকে, স্ট্রিং বাফার ইনসার্ট মেথড। তো ফার্স্টে স্ট্রিং বাফার ইনসার্ট মেথড কি কাজ করে বাস দেখবো, তারপরে তার একটা এক্সাম্পল দেখে আমরা পুরো বিষয়টাকে আমরা ক্লারিফাই করতে পারবো যে কিভাবে কাজ করছে আমার পুরো এক্সাম্পলটাকে দেখার পর। তো ইনসার্ট মেথড ইনসার্ট করে কোন একটা পার্টিকুলার স্ট্রিংকে আমার যে স্ট্রিংটা আছে তার মধ্যে ইনসার্ট করছে। এবার ইনসার্ট করার জন্য অবশ্যই আমার যেমন অ্যাপেন্ড করার জন্য কোনো পজিশন ছিল না, কারণ অ্যাপেন্ড কিন্তু সবসময় লাস্টেই হয়, শেষেই কিন্তু অ্যাপেন্ড করতে হয়। কিন্তু ইনসার্ট করলে আমি যে স্ট্রিংটাকে ইনসার্ট করব, আমি কোথায় ইনসার্ট করব, আমার কিন্তু একটা পজিশন দরকার। ওকে, তাহলে ইনসার্ট মেথড ইনসার্ট করছে একটা গিভেন স্ট্রিংকে আমার স্ট্রিংটার সাথে, মানে উইথ দিস স্ট্রিং অ্যাট দ্য গিভেন পজিশন। ওকে, তাহলে ইনসার্ট মেথড বেসিক্যালি যে কাজটা করতে আমাকে হেল্প করে সেটা হচ্ছে ইনসার্ট দ্য গিভেন স্ট্রিং, ইনসার্ট দ্য গিভেন স্ট্রিং উইথ দিস স্ট্রিং, মানে উইথ দিস স্ট্রিং মানে হচ্ছে আমার যে স্ট্রিংটা আছে তার সাথে উইথ দিস স্ট্রিং অ্যাট দ্য গিভেন পজিশন, অ্যাট দ্য গিভেন পজিশন। এই কাজটা করতে আমাকে ইনসার্ট মেথড আমাকে কাজ করছে। তো এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ইনসার্ট মেথড কিভাবে কাজ করছে সেটা আমরা বুঝতে পারবো। একটা এক্সাম্পল দেখি, চলো। তো একই রকম ভাবে আমরা আবার সেই ক্লাসের নাম দিচ্ছি স্যাম্পল। স্যাম্পল ক্লাসের মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে, তার মধ্যে যা থাকে সেটা তো আমরা সবাই জানি, স্ট্রিং আরজিএস, আমি আর লিখছি না। দেন আমি একটা স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবো, স্ট্রিং বাফার sb equals to new string buffer। আমি যে স্ট্রিংটাকে এখানে তৈরি করলাম আগের মতনই, স্ট্রিংটার নাম দিলাম এখানে হ্যালো, স্ট্রিংটার নাম দিলাম এখানে হ্যালো। ওকে, এবার আমি লিখছি এসবি ডট, আমি এবার ইনসার্ট যে মেথডটা আছে আমি তাকে কল করলাম এসবি ডট ইনসার্ট। কারণ কোনো মেথডকে তোমার কল করতে গেলে আমাকে অবজেক্ট দিয়ে কল করতে হবে স্ট্রিং বাফার ক্লাসে, কারণ এটা স্ট্রিং বাফার ক্লাসের একটা মেথড, অর্থাৎ সেই ক্লাসের আমাকে একটা অবজেক্ট দিয়ে কল করতে হবে। তাহলে এসবি ডট ইনসার্ট, আমি এখানে কি করছি 1 কমা, আমি এখানে তোমার লিখছি জাভা। ওকে, 1 কমা জাভা, দেন আমি এখানে সেমিকোলন দিলাম। তাহলে আমার অরিজিনাল স্ট্রিংটা এখন চেঞ্জ হয়ে গেল। অরিজিনাল স্ট্রিংটা আমার কি ছিল, হ্যালো ছিল, তার মধ্যে আমি গিভেন স্ট্রিংটাকে ইনসার্ট করে দিলাম। আমি 1 নাম্বার পজিশনে আমি কিন্তু গিভেন স্ট্রিংটাকে আমি ইনসার্ট করে দিলাম। আমার গিভেন স্ট্রিংটা হচ্ছে জাভা, আর আমার অরিজিনাল স্ট্রিংটা বা আমার অরিজিনাল স্ট্রিংটা হচ্ছে আমার হ্যালো। এখন যদি আমি যদি এখন ডিসপ্লে করি আমার এসবি কে যদি ডিসপ্লে করি আফটার ইনসারশন, অতএব এসবি কে ডিসপ্লে করলে আমাদের যে আউটপুটটা আসবে আফটার ইনসারশন যে আউটপুটটা আসবে সেটা কি আসা উচিত, কি আসবে আফটার ইনসারশন? আমি প্লেস 1 এ ইনসার্ট করেছি জাভা স্ট্রিংটাকে, আমার হ্যালো হচ্ছে অরিজিনাল স্ট্রিং, তাহলে আমার এখন কি আউটপুট আসার কথা?
স্যার এইচ রিপ্লেস হয়ে জাভা হয়ে যাবে, এইচ এর জায়গায় জাভা হবে, তারপরে ELLO। এইচ এর জায়গায় জাভা হবে না, এইচটা থাকবে দেন জাভা হবে, তারপরে ELLO হবে, তাই না? আমার হ্যালো স্ট্রিং, অ্যাকচুয়ালি আমার স্ট্রিংটা হচ্ছে হ্যালো, তাই না? স্ট্রিংটা হচ্ছে আমার হ্যালো। আমার এই স্ট্রিংটার মধ্যে আমার 1 নাম্বার পজিশন কোনটা? এটা হচ্ছে 0 লোকেশন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। তাহলে 1 নাম্বার প্লেসে আমি জাভাকে ইনসার্ট করেছি। তাহলে 1 নাম্বার প্লেসে যদি তোমার জাভাকে, আমার এই প্লেসে এখন জাভাটা ইনসার্ট হবে। যদি এই প্লেসে যদি তোমার জাভা যদি ইনসার্ট হয়, তাহলে নিশ্চয়ই আমার এই যে ELLO এটা আমার তোমার ডান দিকে শিফট হয়ে যাবে, তাই না? তাহলে এখন এইচ এর পর তোমার জাভা চলে আসবে। তাহলে এখন আমার কি অবস্থা হচ্ছে, এইচ এর পর থেকে এখন তোমার চলে এসছে কিন্তু জাভা, এইচ এর পর তোমার চলে এসছে জাভা। আর এই যে স্ট্রিংটা আমার, এই স্ট্রিংটা কিন্তু রাইটে শিফট হয়ে গেল, রাইটে শিফট হয়ে কি দেখাচ্ছে তোমার ELLO। তাহলে আমরা এখন যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে এইচ, তারপরে চলে আসছে জাভা, তারপরে তোমার চলে আসছে ELLO, তাই তো? সবাই বুঝতে পারলাম কেন এটা আসছে? সবাই বুঝতে পেরেছি কিভাবে ইনসার্শনটা হচ্ছে? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। তো এটা Yes, হচ্ছে sir. আমাদের ইনসার্ট মেথড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা মেথডের মধ্যে একটা মেথড, সেটা হচ্ছে ইনসার্শন মেথড। ওকে, তো আমরা একটা আরেকটা কনসেপ্টে আমরা যাব, মানে আরেকটা মেথডে আমরা যাব, সেটা হচ্ছে নেক্সট মেথড জাভা স্ট্রিং বাফার ক্লাসের থার্ড মেথড, সেটা হচ্ছে স্ট্রিং বাফার রিপ্লেস মেথড। ওকে, নাম্বার 3 স্ট্রিং বাফার রিপ্লেস মেথড। চলো নাম্বার 3 থার্ড যে মেথডটা আমরা সেটাতে আসবো, সেটা হচ্ছে রিপ্লেস মেথড। রিপ্লেস মেথড, চলো। তো রিপ্লেস মেথড অ্যাকচুয়ালি রিপ্লেস করে, তার কাজই হচ্ছে রিপ্লেস করা। এবার সেই রিপ্লেসমেন্টটা একটা গিভেন স্ট্রিংকে রিপ্লেস করে দেবে, আর কোন একটা পার্টিকুলার স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দেবে। ওকে, তো কিভাবে কি কাকে রিপ্লেস করব, কিভাবে রিপ্লেস করব, সেই পুরো বিষয়টা আমরা এখানে দেখব। আর এই রিপ্লেসমেন্টটা কিন্তু আমরা মানে স্পেসিফিক্যালি আমরা একটা ইন্ডেক্স স্পেসিফাই করে কিন্তু রিপ্লেস করতে পারি। আমার সেখানে একটা বিগিনিং ইন্ডেক্স থাকবে, আমার সেখানে একটা এন্ডিং ইন্ডেক্স থাকবে, তার উপরে বেস করে আমরা কিন্তু রিপ্লেসটা আমরা করতে পারি। তো সেই কনটেক্সটে আমি যদি ডিরেক্ট যদি কোডটার কনসেপ্ট যদি আমরা দেখাই, আমি কোনো ওই ক্লাস বা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আমি সেই কনসেপ্টে যাচ্ছি না, আমি ডিরেক্ট কোডটাতে চলে আসছি। যে স্ট্রিং বাফার ক্লাসের আমি একটা অবজেক্ট নিলাম এসবি ইকুয়ালস টু, আমি নিউ স্ট্রিং বাফার, আমি একটা স্ট্রিংকে তৈরি করছি স্ট্রিং বাফার ক্লাসের হেল্প নিয়ে। নিউ স্ট্রিং বাফার, আমার স্ট্রিং বাফার স্ট্রিংটার নাম হচ্ছে ওই একই রকম আগের মতনই, সেটা হচ্ছে হ্যালো। আমার স্ট্রিংটার নাম হচ্ছে হ্যালো। এটা হ্যালো বলে একটা স্ট্রিংকে তৈরি করলাম বাই ইউজিং স্ট্রিং বাফার ক্লাস। এবার আমি লিখছি এসবি ডট রিপ্লেস, আমি এবার রিপ্লেস মেথডকে আমি এবার কল করছি এসবি ডট রিপ্লেস। আমি এখানে রিপ্লেস করছি, দেখো আমি লিখছি 1,3, মানে রিপ্লেসের আমার সিনট্যাক্সটাই হচ্ছে ফার্স্টে আমাকে বিগিনিং ইন্ডেক্স, তারপরে এন্ডিং ইন্ডেক্স, তারপরে আমি কি দিয়ে রিপ্লেস করব সেই স্ট্রিংটাকে আমাকে স্পেসিফাই করতে হবে। ওকে, আমি কি দিয়ে রিপ্লেস করবো না, জাভা দিয়ে রিপ্লেস করবো, ঠিক আছে। দেন ব্র্যাকেটটা শেষ করে আমি এখানে সেমিকোলন দিলাম। আর আফটার রিপ্লেসমেন্ট আমি এখন কি করছি, আমি এখন এসবিটাকে আমরা ডিসপ্লে করব। আফটার রিপ্লেসমেন্ট আমার স্ট্রিংটা তো মডিফাই হবে, আমি এসবিটাকে আমরা ডিসপ্লে করব। তাহলে যে সিনারিওটা আমরা এখান থেকে দেখতে পাবো সেটা হচ্ছে যে, ধরুন আমার স্ট্রিংটার অরিজিনাল স্ট্রিংটা কি নাম, না অরিজিনাল স্ট্রিংটা তোমার নাম হচ্ছে হ্যালো, অরিজিনাল স্ট্রিংটার নাম হচ্ছে হ্যালো। তো আমি এখন 1,3 আর জাভা, এটা আমার 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, ঠিক আছে, এটা হচ্ছে 4। তাহলে আমি এখন রিপ্লেস করব, মানে কোন পজিশনটা আমি রিপ্লেস করে আমি জাভা রাখবো, কোন প্লেসটা রিপ্লেস করে জাভা রাখবো। 1,3 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমি এখানে 1,3 মানে হচ্ছে যে আমার ইনিশিয়াল ইন্ডেক্সটা কিন্তু ইনক্লুডেড,
আর আমার যে লাস্ট যে ইন্ডেক্সটা আছে 3 সেটা কিন্তু এক্সক্লুডেড, তাহলে আমি এখন তার মানে যদি এক্সক্লুডেড হয় তাকে আমি ধরবো না। তার মানে 1 থেকে 2 এই যে ই আর এল আছে এইটাকে রিপ্লেস করে আমরা এর জায়গায় কি বসিয়ে দেবো, এর জায়গায় তোমার কি চলে আসবে না জাভা চলে আসবে। তাহলে এখন স্ট্রিংটা কি হয়ে গেল, আপনার রিপ্লেসমেন্ট না এইচ তো আছেই, ই আর এলটা রিপ্লেস হয়ে এখন কি হয়ে যাচ্ছে জাভা। আর আমার পাশে দেখো এল আর ও তো পড়ে আছে, তো এল আর ও এখানে পড়ে থাকলো, তাহলে আমার কিন্তু আউটপুটটা হচ্ছে এই কোডটার আউটপুটটা হচ্ছে এইচ, তারপরে জাভা, তারপরে এল, তারপরে ও। তাহলে আমরা কিভাবে রিপ্লেসমেন্টটা হলো বুঝতে পারলাম। আমার এই 1 আর 3 এখানে পারপাসটা কি বুঝতে পেরেছি, 1 আর 3 পারপাসটা বুঝতে পেরেছি, কাকে রিপ্লেস করেছি আমরা। স্যার আরেকবার একটু আউটপুটটা বলবেন, এক্সপ্লেন করবেন, বুঝতে পারিনি। এখানে কি দেওয়া আছে ইন্ডেক্সটা 1 আর 3 দেওয়া আছে, আমি এখানে দেখিয়েছি 1 আর 3 কোনটা আমার ইন্ডেক্সে, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। তাহলে আমার 1 আর 3 থাকলে আমার ইনিশিয়াল ইন্ডেক্সটা আমি কনসিডার করব। তাহলে 1 থেকে 3 বলতে বোঝায় আলটিমেট 1 থেকে 2 পর্যন্ত, 3টা কিন্তু আমরা ধরবো না, কারণ সবসময় আউটার ইন্ডেক্স সবসময় কিন্তু এন্ডিং ইন্ডেক্সটা এক্সক্লুডেড হয়, মানে এটাকে ছেড়ে দিতে হয়, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সক্লুডেড। আর আমার এই বিগিনিং ইন্ডেক্সটা কিন্তু হচ্ছে ইনক্লুডেড। ওকে, তাহলে 1 থেকে 2 পর্যন্ত 3 দেওয়া আছে মানে 1 থেকে 2 পর্যন্ত, কারণ আমরা সবাই পাইথন পড়ে এসেছি, আমরা পাইথনে সবাই আমরা সেই স্ট্রিং পড়ে এসেছি, তো সেখানে আমরা সবসময় কিন্তু ওই লাস্টের যে ইন্ডেক্সটা আমরা কিন্তু এক্সক্লুডেড করে রাখতাম, ধরতাম না, তার আগে পর্যন্ত কনসিডার করতাম। তাহলে 1 থেকে 3 দেওয়া আছে মানে 1 থেকে 2 পর্যন্ত ক্যারেক্টারগুলোকে সরিয়ে তার জায়গায় আমরা কি বসাবো না জাভা বসাবো। অতএব আমার এল আর ওটা তখন তোমার শিফট ডান দিকে শিফট হয়ে যাবে, কারণ দুটো ক্যারেক্টারকে চেঞ্জ করে যদি আমি তোমার 4টে ক্যারেক্টার ঢোকাই জাভা, তাহলে অবশ্যই আমার এল আর ওটা তোমার ডান দিকে শিফট হয়ে যাবে। তাহলে এখন দেখো তোমার এখানে দেখো জাভাটাকে ঢুকিয়েছি, আমার এইচ তো ছিলই, আর ডান দিকে দেখো তোমার এল আর ও আছে, তো এল আর ও নিয়েও কোনো সমস্যা নেই আমাদের, আমার পাশে এখানে দেখো এল আর ও আছে। আমি তাহলে এটা হচ্ছে আমার, এটা দিয়ে আমরা রিপ্লেস করেছি, তাই না, এটা আমার রিপ্লেস ক্যারেক্টার, আমি এটা দিয়ে তোমার রিপ্লেস করেছি। ওকে, এবার এবার ঠিক আছে, বোঝা গেছে যে কি রিপ্লেস। ঠিক আছে, তো আমরা 3টে মেথড দেখলাম, আমরা এরপরে তোমার চলে আসছি মেথড নাম্বার 4। মেথড নাম্বার 4 স্ট্রিং বাফার ক্লাসের আমাদের 4 নাম্বার মেথড। চল, স্ট্রিং বাফার ক্লাসের মেথড নাম্বার 4। মেথড নাম্বার 4টা হচ্ছে ডিলিট মেথড। ওকে, ডিলিট মেথড। তো ডিলিট মেথড কিভাবে কাজ করে জানতে হবে, আমরা জানবো এক্সাম্পলের থ্রু দিয়ে যে ডিলিট মেথড কিভাবে কাজ করে। তো একটা পার্টিকুলার স্ট্রিং এর মধ্যে থেকে সেখানে আমরা কিছু বিগিনিং ইন্ডেক্স স্পেসিফাই করতে পারবো, কোনো এন্ডিং ইন্ডেক্স স্পেসিফাই করতে পারবো, সেই পার্টিকুলার পোর্শনটাকে আমরা ডিলিট করতে পারবো কোনো একটা স্ট্রিং থেকে। তো সেই কাজটা করছে আমাদের ডিলিট মেথড। তো অ্যাকচুয়ালি ডিলিট মেথড তোমার কোনো পার্টিকুলার স্ট্রিংকে, একটা কোনো স্ট্রিংকে ডিলিট করে, ডিলিট দ্য স্ট্রিং। এবার আমি কোন স্ট্রিংটাকে ডিলিট করবো বা কোন সাবস্ট্রিংটাকে ডিলিট করবো তার জন্য কিন্তু আমাকে মেনশন করতে হবে একটা স্পেসিফাইড বিগিনিং ইন্ডেক্স আর একটা হচ্ছে এন্ডিং ইন্ডেক্স। ওকে, তাহলে ফ্রম দ্য স্পেসিফাইড begin index and না বলে beginning index to end index, আমি কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত স্ট্রিংটাকে আমি ডিলিট করতে চাইছি সেই ইন্ডেক্সটাও কিন্তু আমাকে মেনশন করতে হবে। ফর এক্সাম্পল, ধরে নেওয়া যাক আমার কাছে স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট তৈরি আছে, স্ট্রিং বাফার এসবি ইকুয়ালস টু, আমি স্ট্রিংটার নাম সেই আবার একই রকম নিউ স্ট্রিং বাফার হ্যালোই লিখছি। ওকে, নিউ স্ট্রিং বাফার, স্ট্রিংটার নাম হচ্ছে তোমার হ্যালো। ঠিক আছে, এবার আমি এসবি ডট ডিলিট, এসবি ডট ডিলিট আমি এখানে স্পেসিফাই করলাম 1,3, মানে আমার 1টা হচ্ছে বিগিনিং ইন্ডেক্স আর আমার 3টা হচ্ছে এন্ডিং ইন্ডেক্স। এবার তাহলে তোমরা খুব সহজেই বলতে পারবে যে আমি মানে কাকে ডিলিট করতে চেয়েছি, মানে কোন প্লেস থেকে কোন প্লেস পর্যন্ত ডিলিট হবে আর কোনটা আমার পড়ে থাকবে এসবির মধ্যে। আমি এসবিটাকে আবার ডিসপ্লেও করেছি। ওকে, তাহলে আমরা যদি আমার স্ট্রিংটা যদি তোমার হ্যালো হয়,
যদি স্ট্রিংটা যদি আমার হ্যালো হয়, আমি 1 2 3 আমি ডিলিট করব, তো এটা আমার 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 1 2 3 মানে আমার কোন দুটো ডিলিট হবে আর কোনগুলো থাকবে, তাহলে কোন পোর্শনটা ডিলিট হবে? হুম, 1 2 index number 1 2 that is EL. ওকে, ইন্ডেক্স নাম্বার 1 2 দ্যাট ইজ ERL। ওকে, তাহলে যদি ERL যদি আমার ডিলিট হয়ে যায়, তাহলে আমার স্ট্রিংটা অ্যাকচুয়ালি পড়ে থাকবে HLO। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা আউটপুট পাচ্ছি আমরা, এই কোডটা যেটা আমরা আউটপুট পাচ্ছি, সেটা হচ্ছে আমার আসবে HLO। তাহলে ডিলিট মেথড কিভাবে কাজ করে আমরা বুঝতে পারলাম কিভাবে কাজ করছে ডিলিট মেথড। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। Yes sir. এবার আমরা যে কনসেপ্টে আমরা আসবো, নেক্সট মেথড, আরো কয়েকটা মেথড আছে, চল সেগুলো আমরা দেখে নিই। আর 3-4টে মেথড হয়তো আমরা দেখবো, তো খুব বেশি মেথড। হ্যাঁ, নেক্সট তোমার যে মেথড তোমার সেটা হচ্ছে যে রিভার্স মেথড। ওকে, রিভার্স মেথড আমরা স্ট্রিং বাফার ক্লাসের যেটা মেথড নিয়ে ডিসকাশন করবো, নাম্বার 5, এটা হচ্ছে রিভার্স মেথড। এই প্রত্যেকটা মেথডে কিন্তু কাজগুলো মনে রাখতে হবে, কারণ স্ট্রিং ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড আছে, আবার স্ট্রিং বাফার ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড আছে, তো প্রত্যেকটা মেথড যেন গুলিয়ে না যায়, হ্যাঁ, এর সাথে এর যেন গুলিয়ে না যায়, একটু অবশ্যই ভালো করে এটাকে মনে রাখতে হবে। তো চলো, তো রিভার্স তো জানি আমরা strrev নিয়ে আমরা কাজ করেছি সিতে, তো আমরা তারপরে জাভাতে স্ট্রিং রিভার্সের আমরা আরো অনেক, পাইথনে আমরা অনেক কাজ দেখেছি। এখানে রিভার্স মেথডের কাজ কি সেটা আমরা সবাই জানবো, যে স্ট্রিং কারেন্ট স্ট্রিংটাকে আমার রিভার্স করে দেয়, সেটাই হচ্ছে রিভার্স মেথডের তোমার কাজ। তো খুব সম্ভবত আমরা ওই একই এক্সাম্পল নিয়ে আমরা স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমরা রিভার্সের একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখাবো। খুব সহজ সেটা ইমপ্লিমেন্টেশনটা, যে স্ট্রিং বাফার ক্লাসের আমার একটা অবজেক্ট আছে এসবি, দ্যাট ইজ নিউ স্ট্রিং বাফার, আমার স্ট্রিংটার নাম হচ্ছে হ্যালো, আমরা আগের মতনই হ্যালো স্ট্রিংটার উপরই কাজ করবো, ঠিক আছে। দেন আমার স্ট্রিংটার নাম হচ্ছে এখানে হ্যালো। এই স্ট্রিংটাকে আমরা রিভার্স করবো, তো রিভার্স করার জন্য অবভিয়াসলি আমাকে এই অবজেক্ট দিয়ে কল করতে হবে, এসবি ডট রিভার্স। তো রিভার্স হয়ে গেল আমার স্ট্রিংটা, রিভার্স হয়ে কিন্তু এসবির মধ্যেই স্টোর আছে। এখন যদি আমি ডিসপ্লে করি এসবিটাকে, তাহলে কিন্তু আমাদের রিভার্স স্ট্রিংটা আমাকে ডিসপ্লে করবে। ওকে, তো রিভার্স স্ট্রিং ডিসপ্লে করা মানে হচ্ছে যে আমার তো এখানে হ্যালো ছিল, তাহলে OLLEH আমাকে এটা আউটপুটে দেখাবে, তাই না? খুব ইজি একটা মেথড, জাস্ট আমাকে হ্যালোটা মানে রিভার্স করে আমাকে ডিসপ্লে করলো, এটুকুই জাস্ট আমরা দেখতে পাবো। ওকে, এটুকুই জাস্ট আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের আরেকটা মেথড, যেটা হচ্ছে রিভার্স মেথড। আমরা এরপরে আরেকটা মেথডের কনসেপ্টে আসবো, সেটা খুব ইন্টারেস্টিং একটা মেথড, সেটা হচ্ছে নাম্বার 6, তার নাম হচ্ছে ক্যাপাসিটি। ওকে, তো স্ট্রিং বাফার ক্লাসের একটা ইম্পর্টেন্ট মেথডের নাম হচ্ছে ক্যাপাসিটি। এই যে আমরা তোমার বলছি যে স্ট্রিং বাফার, তো এই যে আমরা একটা বাফার ইউজ করছি, বাফার মানে একটা টেম্পোরারি একটা স্টোরেজ, মানে আমাদের হিপ মেমোরির মধ্যে বা মেমোরির মধ্যে একটা পার্ট বলতে পারো, সেটা হচ্ছে বাফার। তো এই বাফারে কিন্তু একটা ক্যাপাসিটি থাকে, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবে যে আমি যখন কনস্ট্রাক্টর যখন পড়িয়েছিলাম, যে স্ট্রিং বাফার ক্লাসের কনস্ট্রাক্টর যখন বলেছিলাম কিভাবে আমরা স্ট্রিং বাফার ক্লাস তৈরি করতে পারি, তো তার মধ্যে কোনো একটা জায়গা থেকে আমি বলেছিলাম যে 16, তার বাফারের সাইজটা হচ্ছে 16 বলেছিলাম, তাই না? দেখো যে এই যে দেখো 16 বলে দেখো লেখা আছে, দেখেছো? Yes sir. তো এই 16টার কি পারপাস এটা আমরা জানবো। তার মানে একটা বাফারের ডিফল্ট ক্যাপাসিটি হচ্ছে 16, মানে 16 বাইট অ্যাকচুয়ালি, মানে আমি কতগুলো ক্যারেক্টারকে আমি ওই বাফারের মধ্যে আমরা রাখতে পারবো, সেটা কিন্তু একটা এমটি স্ট্রিং বাফার। ওকে, তো তার মধ্যে হয়তো কোনো ক্যারেক্টার নেই বলে এমটি, আর আমি কতগুলো ক্যারেক্টারকে রাখতে পারবো না, সেটা হচ্ছে 16 ক্যারেক্টারকে আমরা রাখতে পারবো, তার জন্য তার ইনিশিয়াল সাইজ ক্যাপাসিটিটা হচ্ছে কিন্তু 16। ওকে, আর যত ক্যারেক্টার তোমার ইনক্রিজ করবে তখন তার ক্যাপাসিটি কিন্তু ইনক্রিজ করবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওল্ড ক্যাপাসিটি
মাল্টিপ্লাই বাই 2 প্লাস 2। যদি আমার প্রিভিয়াস ক্যাপাসিটি তোমার যদি 16 হয়, তাহলে এখন ধরো হয়তো তোমার ক্যারেক্টার ধরো হয়তো ইনক্রিজ করেছে, তাহলে সেক্ষেত্রে তখন তোমার কিন্তু ক্যাপাসিটি তোমার কিন্তু বেড়ে দাঁড়াবে 16 ইন্টু 2 প্লাস 2, মানে তোমার কিন্তু 34। তো এইভাবে কিন্তু তোমার ক্যাপাসিটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করে। ওকে, যাই হোক, তো আমরা সেই মানে সেটাকে দেখানোর জন্য কিন্তু এই ক্যাপাসিটি যে মেথডটা, আমি তার কনসেপ্টে আমরা আসবো। তো ক্যাপাসিটি মেথড স্ট্রিং বাফার ক্লাসের যে কাজটা করে সেটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি রিটার্নস দ্য কারেন্ট ক্যাপাসিটি অফ আ বাফার। ওকে, তো রিটার্ন দ্য কারেন্ট ক্যাপাসিটি অফ আ বাফার। ওকে, কারেন্ট ক্যাপাসিটি অফ দ্য বাফার বলি, অফ দ্য বাফার। ওকে, বাফারের কারেন্ট ক্যাপাসিটিটা আমাকে রিটার্ন করে। আর একটু জেনে রাখা ভালো, এটা হচ্ছে যে ডিফল্ট ক্যাপাসিটি, আমরা একটু যেটা বলছিলাম যে একটা বাফারের ডিফল্ট ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 16, তাই না? দ্য ডিফল্ট ক্যাপাসিটি অফ দ্য বাফার ইকুয়ালস টু, বা সেটা হচ্ছে তোমার 16। ওকে, আর যদি তোমার ক্যাপাসিটি যদি তোমার ইনক্রিজ করে, তখন তার মানে ফর্মুলাটা হচ্ছে 16 মাল্টিপ্লাই বাই 2 প্লাস 2। ওকে, মানে 16টা হচ্ছে আমার ওল্ড ক্যাপাসিটি, তাহলে ওল্ড ক্যাপাসিটি মাল্টিপ্লাই বাই 2 প্লাস 2, এভাবে কিন্তু তোমার ক্যাপাসিটি কিন্তু ইনক্রিজ করে। এক্সাম্পল দেখে নিই, একটা খুব ছোট্ট করে একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা বুঝতে আমাদের সুবিধা হবে। ধরে নাও স্ট্রিং বাফার ক্লাসের আমার কাছে একটা অবজেক্ট আছে এসবি। স্ট্রিং বাফার ক্লাসে আমার কাছে একটা অবজেক্ট আছে এসবি ইকুয়ালস টু নিউ স্ট্রিং বাফার, নিউ স্ট্রিং বাফার। দেখো এর মধ্যে দেখো আমি কিন্তু কোনো ক্যারেক্টার বা কোনো স্ট্রিংকে আমি ইনিশিয়ালাইজ করিনি, তাই না? দেখো আমি কোনো স্ট্রিংকে কিন্তু আমি ইনিশিয়ালাইজ করিনি, নাহলে আমি যখন লিখতাম তো হ্যালো করে, দেখো লিখিনি কিন্তু। আমি কিন্তু মানে তোমার ডিফল্ট বাফারের সাইজটা ক্যাপাসিটিটা কত আমি তা জানবার চেষ্টা করছি, ঠিক আছে? যে আমি এখন এসওপি করছি যে এই এসবি যে অবজেক্টটা তৈরি করেছি স্ট্রিং বাফার ক্লাসের, তার এখন কারেন্ট ক্যাপাসিটি কত, তার মধ্যে কোনো স্ট্রিংকে না রেখে, তাই না? আমি তার এখন ক্যাপাসিটিটা কত আমি এখন জাস্ট ডিসপ্লে করবো। তখন আমি কল করছি এসবি ডট ক্যাপাসিটি, তাহলে বলো তো কি দেখাবে আমাকে? সেলেক্ট করে দিলাম, এটা এর সঙ্গে কি দেখাবে আমাকে? তার ডিফল্ট ক্যাপাসিটি 16 দেখাবে। 16 আমি তো বলেই দিয়েছি এখানে যে ডিফল্ট ক্যাপাসিটি অফ দ্য বাফার কত দেখাবে, 16। ওকে, আমি এবার এটার মধ্যে কিছু স্ট্রিংকে আমরা এবার অ্যাড করছি। ওকে, আমি এসবি আমি একটা ধরে নাও হ্যালো স্ট্রিংটাকে ধরে নাও অ্যাড করবো এই বাফারটার মধ্যে, তাহলে কি মেথড ইউজ করব? আমি বাফারের মধ্যে একটা স্ট্রিংকে অ্যাড করবো, তাহলে কি মেথড ইউজ করব? স্যার ইনসার্ট অ্যাপেন্ড। ইনসার্ট কেন? আমার কি কোনো ক্যাপাসিটি, আমার কোনো কি ইয়া আছে এখানে, কোনো মানে পজিশন আছে কি? আমার কি কোনো স্ট্রিং আছে যে তার মধ্যে আমি ইনসার্ট করবো? আমার বাফারটা তো এখন এমটি, তাহলে এখন কি করবো? আমি এখন কি করে অ্যাপেন্ড করবো? তাহলে এসবি ডট অ্যাপেন্ড কি করছি আমরা? একটা নতুন একটা স্ট্রিংকে অ্যাপেন্ড করবো, সেটার নাম ধরো না হ্যালো। আমি হ্যালো স্ট্রিংটাকে অ্যাপেন্ড করবো, করে ফেললাম অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড করার পর আমি এখন তোমার ওই এসবি ডট ডিসপ্লে করবো, মানে এসওপি করবো এসবি ডট ক্যাপাসিটি, এসবি ডট ক্যাপাসিটি, এসবি ডট ক্যাপাসিটি। তো আমি দেখো একটা স্ট্রিং হ্যালো বলে একটা স্ট্রিংকে তোমার ধরো না এখানে অ্যাড করেছি। তো হ্যালো স্ট্রিংটা তোমার ধরো না ওই সেম 16 যে তোমার ক্যাপাসিটি, ইনিশিয়াল যে ক্যাপাসিটি, তার মধ্যে তোমার দেখো হ্যালো খুব ভালোভাবে ধরে যায়। কোনো সমস্যা হবে কি হ্যালো রাখতে ওই 16 ক্যাপাসিটির মধ্যে? কোনো সমস্যা হবে না। তাহলে আমি যদি এখন আফটার অ্যাপেন্ডিং হ্যালো, আমার কিন্তু সেই ক্যাপাসিটি কিন্তু তুমি যদি ডিসপ্লে করি এসবি ডট ক্যাপাসিটি, আমাকে কিন্তু 16ই দেখাবে, ঠিক আছে? আমার কিন্তু কোনো চেঞ্জ হয়নি ক্যাপাসিটি। কিন্তু তুমি যদি একটা বড় কোনো একটা স্ট্রিংকে যদি ওখানে অ্যাপেন্ড করার চেষ্টা করো, তুমি ধরো না হয়তো এবার একটা অ্যাপেন্ড করছো হয়তো এসবি ডট অ্যাপেন্ড, তুমি সেখানে গিয়ে হয়তো একটা বড় কোনো স্ট্রিংকে হয়তো অ্যাপেন্ড করছো, সাপোজ জাভা ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। ওকে, তুমি হয়তো এরকম একটা কোনো স্ট্রিংকে অ্যাড করছো, জাভা ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ। ওকে, তুমি হয়তো এরকম কোনো একটা স্ট্রিংকে হয়তো এখানে অ্যাড করছো। তাহলে এই স্ট্রিংটাকে নিশ্চয়ই আমি 16 ক্যাপাসিটির মধ্যে রাখতে পারবো না, তার থেকে বেশি লেন্থের।
দেখো মানে জাভা এই স্ট্রিংটা লেন্থ কত দেখো 4 5 7 8 2 10 11 এখানে তোমার আছে 3 16 16 আর 4 20 20 আর 2 হচ্ছে 22 23 27 4 হচ্ছে 31, তাই না? এর কিন্তু তোমার কাছে তোমার 31, তাহলে 31 তার সঙ্গে দেখো আমার এখানে হ্যালোর ক্যাপাসিটি কত দেখো 1 2 5, তাহলে 31 প্লাস 5, তাই না? তাই তো, তাই আমি পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাকে এবার এটাকে তোমার আরো আমাকে বাড়াতে হবে ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি তোমার বাফারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমি তোমার জন্য এখানে তোমার আরো বেশি স্ট্রিংকে হয়তো অ্যাড করেছি, তো আমাকে এখানে বাফারের ক্যাপাসিটি তোমার বাড়বেই, স্বাভাবিকভাবে বাড়বে। আর তখন তোমার ক্যাপাসিটি তোমার বেড়ে কি হবে, যদি আমরা এখন যদি তোমার এসওপি করি, যদি আমরা ডিসপ্লে করি যদি এসবি ডট ক্যাপাসিটি, তাহলে কিন্তু ক্যাপাসিটিটা কিন্তু আমাদের সেই আগের রুলস ওয়াইজ কিন্তু এটা বাড়বে। তাহলে এখন বেড়ে কত হবে ক্যাপাসিটিটা, কত হবে বেড়ে, আগে 16 ছিল, এখন তাহলে কত হবে বেড়ে ক্যাপাসিটিটা? 36 34 হবে, কিন্তু 34 মধ্যে তো এটা আসবে না, 34 থেকে তো বেশি এটা। 34 থেকে বেশি, ঠিক আছে। তো আমাদের এখানে 36, তা তোমাকে কিন্তু দেখাবে কিন্তু 30, তাহলে আবার ইনটু 2 প্লাস, তার মানে আবার সেই একই রকম ভাবে তোমার আবার বাড়বে, তার মানে আবার তোমার প্রিভিয়াস ক্যাপাসিটি, ঠিক আছে, মানে ওল্ড ক্যাপাসিটি তার সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই হবে, আবার 2 যোগ হবে। এটা কিন্তু কম্পাইলার টু কম্পাইলার আমাদের ভ্যারি করে, ওকে, এটা কিন্তু কম্পাইলার টু কম্পাইলার আমাদের ভ্যারি করে। তাহলে যদি আমরা ইনিশিয়াল যদি আমরা তোমার এখানে আউটপুটটা দেখতে চাই, যদি আমাদের অনলাইন কম্পাইলার বা যে কোনো কম্পাইলার যদি রান করি, কোথাও তোমার 34 তোমাকে দেখাবে, কোথাও 36 দেখাবে, ঠিক আছে। মানে আমরা জাস্ট ক্যাপাসিটি ফাংশনের কি কাজ সেটা আমরা এখানে জানার চেষ্টা করলাম, আর কিচ্ছু না। যে আমার ইনিশিয়াল ক্যাপাসিটি বা ডিফল্ট ক্যাপাসিটি তোমার হচ্ছে 16, আর তারপর যদি আমরা কোনো স্ট্রিংকে যদি আমরা অ্যাড করি, যদি কোনো স্ট্রিং যদি অ্যাপেন্ড হয়, তখনও কিন্তু আমার ক্যাপাসিটি কিন্তু এরকম ভাবে বাড়তে থাকে। এটাকে জাস্ট মনে রাখো, আর কিছু মনে রাখো, এইভাবে জাস্ট বাড়তে থাকে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্যাপাসিটি, তার সঙ্গে 2 মাল্টিপ্লাই হয় প্লাস 2, ওকে, বোঝা গেছে? তো এই হচ্ছে ক্যাপাসিটি মেথডস এর মেন কাজ। আর কিছু আমরা এখান থেকে কিন্তু আমরা জানবো না, বা আমরা এখান থেকে কিন্তু আর কিছু আমরা পড়বো না, ওকে। তো এই হচ্ছে আমাদের, মানে আমরা স্ট্রিং গুলোকে ম্যানিপুলেট করতে পারলাম, তাই না? আমরা স্ট্রিং গুলোকে ম্যানিপুলেট করতে পারলাম, আর ম্যানিপুলেট করতে পেরেছি খুব মানে ভালোভাবে ম্যানিপুলেট করেছি আমরা। এখানে 6টা টোটাল আমরা 6 নাম্বার অফ মেথড নিয়ে আমরা কাজ করলাম। তো এবার আমি একটা এক্সাম্পল দেখবো, আমরা একটা মানে ম্যানিপুলেশন অফ স্ট্রিং এর একটা এক্সাম্পল দেখবো, যেটা আমরা স্ট্রিং বাফার ক্লাস দিয়ে আমরা কাজ করব। আমি সেখানে অনেক কিছু মেথড হয়তো আমরা ব্যবহার করব, ব্যবহার করে আমরা সেই টাস্কটাকে অ্যাচিভ করব। আমাদের টাস্ক বলতে কিছুই না, আমরা একটা এক্সাম্পল নেব যেখানে স্ট্রিং বাফার ক্লাস দিয়ে আমরা একটা স্ট্রিংকে ম্যানিপুলেশন করব, ঠিক আছে। বিভিন্ন রকম ভাবে আমরা ম্যানিপুলেশন করব, চলো দেখা যাক সেই ম্যানিপুলেশনটা আমরা কিভাবে করতে পারি। এটা খুব সিম্পল এক্সাম্পল, মানে একটা মানে প্র্যাকটিস এক্সাম্পল বলতে পারো। এক্সাম্পল 1, একটা স্ট্রিংকে আমরা ম্যানিপুলেশন করব। আমি একটা করে লাইনকে লিখবো, আর তার রেসপেক্টিভ আউটপুটটা কি হবে তোমরা বলবে, ঠিক আছে, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমার প্রোগ্রামটা লাইন বাই লাইন কিভাবে কাজ করছে। তো সেটা কিন্তু এখন আমি দেখাবো এখানে আমার প্রোগ্রামটা কিভাবে লাইন বাই লাইন আমার কাজ করছে, ঠিক আছে। আমার ক্লাসটার নাম দিলাম, যে ক্লাসটা নিয়ে আমরা কাজ করছি ক্লাসটার নাম দিলাম ক্লাস স্ট্রিং ম্যানিপুলেশন, ক্লাসটার নাম দিলাম স্ট্রিং ম্যানিপুলেশন, ঠিক আছে। চল প্রথমেই স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, স্ট্রিং বাফার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, তার নাম দিচ্ছি আমরা str ইকুয়ালস টু নিউ স্ট্রিং বাফার। প্রত্যেকটা লাইন কিন্তু আমাদেরকে অবজার্ভ করতে হবে, না হলে কিন্তু আমরা আউটপুট গুলো ফাইন্ড আউট করতে পারবো না, ওকে। তো আমার এখানে যে স্ট্রিংটাকে আমরা তৈরি করতে চাইছি সেটা হচ্ছে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি এখন এখানে যদি আমরা এসওপি করি, যে একটা মেসেজ প্রিন্ট করলাম যে অরিজিনাল
স্ট্রিং ইকুয়ালস টু অরিজিনাল স্ট্রিং ইকুয়ালস টু না আমরা কোলন দিচ্ছি প্লাস প্লাস দিচ্ছি এখানে str। তাহলে আমাদের যদি এখন এসওপি করে দিই তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা রেসপেক্টে আমাকে কি দেখাবে। আমাকে কি দেখাবে না অরিজিনাল স্ট্রিং কোলন দিয়ে আমাকে দেখাবে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ দেখাবে। আমি এই যে স্ট্রিংটাকে তৈরি করলাম স্ট্রিং বাফার ক্লাস দিয়ে আমি সেই স্ট্রিংটাকে ডিসপ্লে করেছি, এটা আমার হচ্ছে অরিজিনাল স্ট্রিং। তার সেটা হচ্ছে আমাদের তার মানে আমাকে এখানে দেখাবে যে আমার অরিজিনাল স্ট্রিংটা আমাকে দেখাবে এখানে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ল্যাঙ্গুয়েজ বলে আমাকে স্ট্রিংটা এখানে ডিসপ্লে করবে। অবশ্যই তার একটা স্ট্রিং থাকবে, সেটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্রিং, আমি সেটা কাল লিখলাম না। এবার আমি এখন চাইছি যে এই যে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ এই স্ট্রিংটার যদি আমি এখন লেন্থটাকে ডিসপ্লে করতে চাই তাহলে আমরা কি তাহলে এখন কোন মেথড দিয়ে আমরা ওই স্ট্রিংটার লেন্থটাকে বের করবো কি বলতে পারি? আমরা কোন মেথড দিয়ে ওই স্ট্রিংটার লেন্থটাকে বের করতে পারবো আমরা বলো? ক্যাপাসিটি। ক্যাপাসিটিতে আমরা কি লেন্থ বের করব? স্ট্রিংটার লেন্থ বের করব। আমার এই অবজেক্ট ল্যাঙ্গুয়েজটার লেন্থ বের করবো, মানে এটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা বের করবো। সেটা আমরা শীতে আমরা পড়তাম str alien দিয়ে কোন স্ট্রিং এর লেন্থ। বলো লেন্থ বলছো না লেন বলছো, কোনটা বুঝবো? এলিয়েন। এলিয়েন, তাই কি? তাই কি? আমি এখানে স্ট্রিং এর লেন্থটা বের করছি, স্ট্রিং লেন্থ কোলন আমি এখানে তোমার লিখছি str ডট। আমরা স্ট্রিং ক্লাস যখন পড়েছিলাম স্ট্রিং ক্লাসের মধ্যে আমাদের কি এলিয়েন বলে কোনো মেথড ছিল না লেন্থ বলে মেথড ছিল? লেন্থ বলে। তাহলে আমরা এলিয়েন কেন বলছি? আমার তো মেথডে তোমার নামই ছিল লেন্থ বলে, তাহলে আমরা এলিয়েন কেন বলছি? তাই তো। তাহলে এখন স্ট্রিংটার লেন্থ আমাকে দেখাবে str ডট। যদি আমরা লেন্থ করি তাহলে আমাকে কি দেখাবে না স্ট্রিংটার লেন্থ হচ্ছে আমাকে তখন কি দেখাবে না 15। দেখো অবজেক্ট ল্যাঙ্গুয়েজের লেন্থটা কিন্তু হচ্ছে আমাদের 15, আমাকে দেখাবে 15 যে স্ট্রিং লেন্থ কোলন দিয়ে আমাকে দেখাচ্ছে 15। ওকে গেল। এবার আমি একটা কাজ করব, কিরকম কাজ করব না একটা ফর লুপ নেব। ঠিক আছে, কিরকম ফর লুপ না ফর লুপটা এরকম ভাবে আমরা দেব যে ফর integer I equals to 0 I less than str dot length semicolon I plus plus। এর আন্ডারে আমরা p বলে একটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার p ইকুয়ালস টু আমি এখানে লিখেছি I plus 1, p ইকুয়ালস টু I plus 1 দিয়ে আমি এখানে একটা এসওপি মেসেজকে ডিসপ্লে একটা এসওপি করছি, একটা মেসেজকে ডিসপ্লে করছি। কিরকম না প্রতিটা পজিশনে আমার কোন কোন ক্যারেক্টার গুলো আছে আমার এই স্ট্রিংটার যে ক্যারেক্টার মানে আমার পজিশন ওয়াইজ ক্যারেক্টার গুলোকে আমি ডিসপ্লে করবো। ক্যারেক্টার অ্যাট পজিশন তার জন্য পি নিয়েছিলাম, হ্যাঁ অ্যাট পজিশন প্লাস পি প্লাস আবার একটা মেসেজ ইজ প্লাস str ডট একটা পার্টিকুলার ইন্ডেক্সে ক্যারেক্টার কি আছে দেখার জন্য কোন মেথড ব্যবহার করা হয় গো? একটা পার্টিকুলার ইন্ডেক্সে কোন ক্যারেক্টার আছে তার জন্য কোন মেথড ইউজ করা হয়? আমরা পড়েছি স্ট্রিং ক্লাস পড়তে গিয়ে। তার নাম কি মেথডটার? আমার কোশ্চেনটা বোঝা গেছে? যেটা পার্টিকুলার ইন্ডেক্সে আমার কোন ক্যারেক্টারটা আছে আমি জানবো। আমি তখন বললাম অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, স্ট্রিংটার নাম হচ্ছে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। তখন বললাম যে 5 নাম্বার ইন্ডেক্সে আমার কি ক্যারেক্টার আছে আমি জানবো কোন কোন মেথড দিয়ে। এটা বলা উচিত। আমরা পড়েছি। আমি যদি এখন যদি তোমাকে স্ট্রিং ক্লাসের যদি আমরা সেই পিডিএফটা যদি ওপেন করি না সেখানে সব আছে।
আমি তার জন্য পিডিএফ গুলোকেও শেয়ার করি, বোর্ড ওয়ার্কটা যে কি বোর্ড ওয়ার্ক করছি সেটাও কিন্তু তোমাদের কাছে একটা করে কপি থাকে, সেটাকে প্রিন্ট করলে কিন্তু এটা খাতা হয়ে যাবে, যেখানে কিন্তু পুরো বোর্ড ওয়ার্ক থাকবে, সেটা কিন্তু একবার করে চোখ বুলোলেই কিন্তু মানে 90% পড়া সেখান থেকেই হয়ে যাবে, নোটস লাগবে না। কি নাম মেথডটার? কি নাম মেথডটার? আমি তো ডেটটা না পেলে হয়তো খুঁজে পাবো না যে কোন ডেটে ক্লাসটা নিয়েছি। যদি কোন ডেটে যদি ক্লাসটা নেওয়ার তুমি যদি জানতে পারতাম তোমাকে আমি দেখাতাম সেই বোর্ড ওয়ার্কটা কোথায় আছে। হ্যাঁ, আমার তো এখানে ডেট ধরে থাকে বোর্ড ওয়ার্ক গুলো। স্ট্রিং কোন দিন পড়িয়েছিলাম কারো মনে আছে? ডেট জাভার স্ট্রিং কবে পড়িয়েছিলাম ডেটটা কারো মনে আছে? সেটাও মনে নেই, অনেকদিন আগে পড়িয়েছি স্ট্রিং, জাভা স্ট্রিং। স্যার 31 মার্চ। হ্যাঁ হ্যাঁ বলো। 31st 31 মার্চ। 31 মার্চ, ওকে এই তো, হ্যাঁ ঠিকই বলেছো, ভেরি গুড। 31 মার্চ, স্যার স্ট্রিং লিটারেল নেভি মানে মনে হচ্ছে। সেটা আবার কি? পেয়েছি, আমি পেয়ে গেছি। 31 মার্চে তোমাদের স্ট্রিং এর ক্লাস হয়েছিল, জাভা স্ট্রিং। দেখো আমার কোশ্চেনটা ছিল একটা পার্টিকুলার ইন্ডেক্সে কি ক্যারেক্টার আছে সেটাকে জানার জন্য। দেখো তো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি নাম মেথডটার? দেখা যাচ্ছে? তাই তো, পড়ে এসছি তো না পড়িনি? ক্যারেট ইন্টিজার ইন্ডেক্স পড়ে এসছি। আমি এখানে নেম ডট ক্যারেট 4 করেছিলাম, তাহলে 4 ইন্ডেক্সে কি আছে না এস আছে বলে আমাকে এস দেখিয়েছি। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমার ছিল। এটা দেখো প্রথম মেথড পড়েছিলাম, এটা এখানে লেখাও আছে, ইট রিটার্নস দ্য ভ্যালু ফর দ্য পার্টিকুলার ইন্ডেক্স, ইট রিটার্ন ক্যারেক্টার ভ্যালু ফর দ্য পার্টিকুলার ইন্ডেক্স। তাই না, এরকম অনেক মেথড পড়িয়েছি। দেখো লেন্থ, একটাকে আমরা এলিয়েন বলছিলাম অনেকে, দেখো লেন্থ মেথড আমরা পড়েছি, তাই না? এগুলো একটু মনে রাখতে হবে। যাই হোক, তো আমরা এখন ক্যারেক্টার অ্যাট পজিশন, আমরা ক্যারেক্টার ওই পার্টিকুলার পজিশন আমার ক্যারেক্টারটা কি আছে সেটা আমরা জানার চেষ্টা করছি। তাহলে এখানে লিখছি str ডট ক্যার অ্যাট। আমি এবার এখানে ইন্ডেক্সটা স্পেসিফাই করবো, ইন্ডেক্সটা হচ্ছে আমার আই, ব্র্যাকেটটাকে শেষ করলাম, সেমিকোলন, এখানে ফরটাকেও শেষ করলাম। মানে আমার এই ফরটার পারপাসটা হচ্ছে যে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ আমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটার পার্টিকুলার ইন্ডেক্সে আমার কি কি ক্যারেক্টার আছে সেটাকে আমি জানবো। যে ক্যারেক্টার অ্যাট পজিশন পিটা, দেখো তোমার আই যখন 0 তখন পি এর মান তখন 1, তাহলে ক্যারেক্টার অ্যাট পজিশন 1 অর্থাৎ 1 পজিশনে তোমার কে আছে? ও আছে। দেখো str ডট ক্যার অ্যাট অফ 0, তাহলে ক্যার অ্যাট অফ 0 মানে তোমার পজিশনে কে আছে? ও আছে। তোমাকে দেখাবে ক্যারেক্টার অ্যাট পজিশন 1 ইজ ও, ক্যারেক্টার অ্যাট পজিশন 2 ইজ ও বি দেখাবে, তারপরে জি, তারপরে ই, মানে আমাকে প্রত্যেকটা ক্যারেক্টার এই ফরটা আমার ঘুরবে কতক্ষণ পর্যন্ত না আমার এই অবজেক্ট ল্যাঙ্গুয়েজ তার লেন্থ কত না 15, তাহলে আমার আই লেস দেন 15 পর্যন্ত, অর্থাৎ তোমার আই লেস দেন তোমার যদি 15 হয় তাহলে দেখো আমার লাস্ট ক্যারেক্টারে তোমার কিন্তু ইন্ডেক্সটা কিন্তু হচ্ছে 14, আর এটা তোমার ওটা কিন্তু তোমার ইন্ডেক্সটা কিন্তু হচ্ছে তোমার 0। তাহলে এই প্রত্যেকটা ক্যারেক্টার আমাকে দেখানোর পর এইভাবে আমাকে ডিসপ্লে করার পর তারপরে তখনই কিন্তু তারপরে গিয়ে তোমার পটটাকে আমাকে পটটা তারপরে তোমার গিয়ে কমপ্লিট হবে, তখন তোমার আই লেস দেন যদি তোমার str লেন তখন তোমার কন্ডিশনটা ফলস হবে আফটার 40, তাই না? তো আমাকে তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আমাকে পজিশন ওয়াইজ আমাকে দেখানো। তো সেই কাজটা আমরা করছি এখানে ফর লুপের থ্রু দিয়ে। তাহলে এখানে ফর লুপের রেসপেক্টে আমার যে
আউটপুটটা আসবে, আমি কিন্তু আউটপুটটা এখানে আমি জাস্ট দেখাচ্ছি। আমার আউটপুটটা আসবে এরকম ভাবে যে ক্যারেক্টার অ্যাট পজিশন পিটা তোমার আই যখন 0 তখন পি এর মানটা 1 ইজ, আমি এখানে কোলন যোগ করে তাহলে দেখতে ভালো লাগবে, ইজ দিয়ে এখানে কোলন দিলাম, ঠিক আছে। str ডট ক্যার অ্যাট আই এর মানটা তো 0, তাহলে ক্যার অ্যাট অফ 0 মানে কোনটা, ও আছে, আমাকে ফার্স্ট দেখালো ও। তারপর দেখাচ্ছে আমাকে ক্যারেক্টার অ্যাট পজিশন 2 ইজ কোলন, তারপরে দেখাচ্ছে বি, এভাবে কিন্তু আমাকে আপ টু লাস্ট পর্যন্ত আমাকে ই পর্যন্ত আমাকে দেখাবে ক্যারেক্টার অ্যাট পজিশন। এটা যদি তোমার 14 হয় তাহলে আমাকে দেখাবে এখানে 15 ইজ, লাস্ট আমাকে দেখাচ্ছে এখানে ই পর্যন্ত। ওকে, ল্যাঙ্গুয়েজের ই পর্যন্ত আমাকে দেখাবে। তাহলে এটা হচ্ছে আমার এই পোর্শনটার আউটপুট, এই পোর্শনটার আউটপুট যেটা আমরা এখানে এই যে ডিফারেন্ট যে কালারটা আমি ইউজ করেছি, এই কোডটা লিখেছি, কোডটার আউটপুট। ওকে, তো এরপরে আমরা আরেকটা কনসেপ্টে যাবো, আরেকটা পার্ট, মানে আমি কিন্তু এখানে স্ট্রিং ম্যানিপুলেশন করছি, আমি কিন্তু ডিফারেন্ট মেথড কিন্তু ব্যবহার করছি। দেখো আমার যখন যে মেথডটা তোমার দরকার লাগছে আমি কিন্তু ব্যবহার করছি। আমি এবার আরেকটা পোর্শনে আসবো, সেম ওই কোডের মধ্যেই সেই পোর্শনটা হচ্ছে এরকম একটা পোর্শন, এরকম ধরনের একটা পোর্শন যে আমি এবার স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট নিয়েছি, ঠিক আছে। স্ট্রিং ক্লাসের আমি একটা অবজেক্ট নিয়েছি, এ স্ট্রিং ইকুয়ালস টু স্ট্রিং ক্লাসের অবজেক্ট তৈরি করা তোমার নিউ স্ট্রিং দিয়ে আমি এখানে একটা str ডট টু স্ট্রিং, এই মেথডটার কেউ কাজ জানো? এই যে টু স্ট্রিং যে মেথডটার কেউ ফাংশন জানো? বেশ, তারপরে আমি লিখেছি এটা আমার একটা স্ট্রিং টাইপের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে এ স্ট্রিং। আমি এটাকে এখন পরে ডিসকাশন করব। ইন্টিজার আমি এখন লিখছি এ পিওএস মানে হচ্ছে পজিশন ইকুয়ালস টু এ স্ট্রিং, আমি এই স্ট্রিংটার অবজেক্টের হেল্প নিয়ে আমি কল করেছি একটা মেথডকে যার নাম হচ্ছে ইন্ডেক্স অফ। এইটাও কিন্তু আমরা পড়ে এসেছি ইন্ডেক্স অফ মেথডটা, যে আমি তোমার এখানে একটা স্ট্রিংকে পাস করেছি যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে আমার এই ল্যাঙ্গুয়েজ যে স্ট্রিংটা সে তার ইন্ডেক্সটা কত। ওকে, মানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ যে তোমার স্ট্রিংটা আছে সেটা আমার ওই অবজেক্ট ল্যাঙ্গুয়েজ ওই যে স্ট্রিংটা ছিল তার মধ্যে তার ইন্ডেক্সটা কত সেটাকে আমরা খুঁজে এখানে বের করার চেষ্টা করছি। মানে এটা হচ্ছে আমার কিন্তু পজিশনের মানে পিওএস এর মধ্যে কিন্তু তোমার ওটাই স্টোর হবে, ঠিক আছে। সেই পিওএসটাকে হয়তো আমি এখানে ডিসপ্লে করছি না, কিন্তু সেই পিওএস এর মধ্যে কিন্তু তোমার ওটাই তোমার থাকবে। আর যে পিওএসটা আমরা এখান থেকে পাবো তার মধ্যে আমরা একটা নতুন স্ট্রিংকে আমরা অ্যাড করবো। তো তার জন্য দেখো তোমার লিখছি যে str তোমার স্ট্রিংটার নাম তো তোমার str, দেখো আমরা প্রথমে দেখো str দিয়ে দেখো তোমার স্ট্রিংকে আমরা তৈরি করেছিলাম, ভালো করে দেখো str ডট, যদি আমরা লিখি এখানে ইনসার্ট উইদিন ব্র্যাকেট pos কমা, আমি এখানে একটা স্ট্রিংকে অ্যাড করব, সেই স্ট্রিংটার নাম হচ্ছে ওরিয়েন্টেড। ওকে, সেই স্ট্রিংটার নাম হচ্ছে ওরিয়েন্টেড। তাহলে str ডট ইনসার্ট, str মানে কোনটা না, str দেখো স্ট্রিং বাফার ক্লাসে দেখো ফার্স্ট অবজেক্ট দেখো str, তাহলে str এর মধ্যে কি আছে না অবজেক্ট ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার আছে str এর মধ্যে, আমি দেখো ডিসপ্লেও করেছিলাম। তাহলে str এর সাথে আমি এখন অ্যাড করছি কি মানে পজিশনের মধ্যে আমরা অ্যাড করছি ওরিয়েন্টেড। তাহলে পসের মধ্যে তোমার কি আছে না এই ল্যাঙ্গুয়েজের, তোমার যদি বলি যে মানে পজিশন কোনটা আমাকে বলতে পারবে যে অবজেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার ওই ল্যাঙ্গুয়েজটার পজিশন কি হবে, এই অবজেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার এই ল্যাঙ্গুয়েজটার পজিশন কি হবে। ইন্ডেক্স অফ করে আমরা তো পজিশন বের করেছি, এর ইন্ডেক্স অফটা কি হবে ল্যাঙ্গুয়েজটার, বলো। এই ল্যাঙ্গুয়েজটার ইন্ডেক্স অফ করলে তারপর পজিশন কি আসবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন?
অবজেক্ট ল্যাঙ্গুয়েজ তো আমার স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটার মধ্যে আমি ল্যাঙ্গুয়েজটার পজিশন বের করেছি, ল্যাঙ্গুয়েজটার ইন্ডেক্স অফ কি হবে, ল্যাঙ্গুয়েজটা কোন ইন্ডেক্সে স্টোর আছে আমার এই স্ট্রিংটার মধ্যে। সেভেন 7 তোমার স্পেস, 7 to 14 7 তোমার স্পেস, 8 to 14 8 to 14, ওকে 8 to 14। তাই এবার তুমি যেটা বলছো 7 বলছো, তাহলে অবজেক্ট তুমি এখানে 0 থেকে অবশ্যই 0 থেকে তুমি কাউন্ট করেছো, তো এটা আমার 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7। তো তোমার স্পেস কিন্তু 7 ঠিকই আছে, তোমার ক্ষেত্রে কিন্তু তোমার 7। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটার তাহলে তার ইন্ডেক্স অফ করলে তার ভ্যালু কি আসে না 7th আসে, তো 7th এসছে, ওকে ভেরি গুড। তো এই 7টা কিন্তু অ্যান্সার আমার কাছে। তাহলে এখন দেখো এই পজিশনে তোমার এখন কি দিয়ে রিপ্লেস হয়ে গেল, 7 দিয়ে। সেই 7 পজিশনে আমি এখন কাকে অ্যাড করব, কাকে ইনসার্ট করছি, ওরিয়েন্টেড। তাহলে আমার এখন স্ট্রিংটা কি হয়ে যাবে, অবজেক্ট ল্যাঙ্গুয়েজ ছিল, তাহলে এখন স্ট্রিংটা কি হয়ে গেল, এখন স্ট্রিংটা কি, এখন মডিফাই স্ট্রিংটা কি হয়ে গেল, অবজেক্ট ওরিয়েন্টেড ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড। তারপরে তোমার ল্যাঙ্গুয়েজটা কি পুরো পালিয়ে যাবে, আমার তো ল্যাঙ্গুয়েজ, আমার কি ছিল, স্ট্রিংটা কি ছিল, অবজেক্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন এই ল্যাঙ্গুয়েজ তার ইন্ডেক্সটা হচ্ছে 7, তাহলে তার জায়গায় যদি আমি এখন ওরিয়েন্টেডটাকে যদি আমরা ইনসার্ট করি, তাই তো, তাহলে ইনসার্ট করলে আমার তো ল্যাঙ্গুয়েজ তোমার তো জাস্ট শিফট হয়ে যাবে, তাহলে অবজেক্ট আর ল্যাঙ্গুয়েজের মাঝখানে তোমার ওরিয়েন্টেড স্ট্রিংটা ঢুকে যাবে, ইনসার্শন হবে, তাই তো। তাহলে আমার এখন স্ট্রিংটা কি হয়ে যাবে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখন যদি আমি মডিফাই স্ট্রিং করে যদি এখন ডিসপ্লে করি str এর ভ্যালু, যদি আমি এখন এসওপি করি যে মডিফাই স্ট্রিং ইকুয়ালস টু মডিফাইড স্ট্রিং কোলন, যদি এখন ডিসপ্লে করি str এর ভ্যালু, সো আমাকে এখন দেখাবে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তাই দেখাবে ইয়েস অর নো। দেখো তাহলে আমরা একটা স্ট্রিংকে অ্যাড করলাম, কোথায় অ্যাড করলাম না, আমি ওরিয়েন্টেডের তোমার তার পজিশনটাকে বের করলাম, মানে আমার ল্যাঙ্গুয়েজটা তোমার ইয়েটা বের করলাম, ইন্ডেক্স অফ তার পজিশনটাকে বের করলাম। এবার সেই পার্টিকুলার পজিশনে আমি তোমার ওরিয়েন্টটাকে তোমার ইনসার্ট করে দিলাম, মানে আমি মিডিলে ইনসার্ট করছি অ্যাকচুয়ালি, আমার অবজেক্ট আর ল্যাঙ্গুয়েজের মাঝখানে আমি ইনসার্ট করছি ওরিয়েন্টেডটাকে, তো আমার কিন্তু ইনসার্শন হয়ে গেল। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ মডিফাই স্ট্রিং হিসেবে ওকে দেখাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এবার যদি তোমার যদি ভাবি যে আমি এখন str এর সাথে তোমার ধরুন আমি যদি আরেকটা এরকমভাবে ভাবছি যে str ডট অ্যাপেন্ডস, আমরা তো অ্যাপেন্ড শিখে এসেছি, str ডট অ্যাপেন্ডস, আমি একটা স্ট্রিংকে ধরুন অ্যাপেন্ড করবো, সেটা হচ্ছে স্ট্রিংটার নাম হচ্ছে ইমপ্রুভস, আমি দেখো স্পেস দিয়ে লিখছি কিন্তু, হ্যাঁ স্পেস দিয়ে দেখো লিখছি ইমপ্রুভ সিকিউরিটি, ওকে ইমপ্রুভ সিকিউরিটি দিয়ে ডট দিলাম, ডবল কোট শেষ করলাম, সেমিকোলন দিলাম। আমি এখন যদি আমি এসওপি করি যে appended string equals to appended string colon ডবল কোট প্লাস, যখন ডিসপ্লে করি str-টাকে, তাহলে এখন কি দেখাবে, এখন এই str রেসপেক্ট আমাকে কি দেখাবে, কি দেখাবে বলো, আমরা str ফাইনালি str কি পেয়েছি আমরা, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, আমি তার সঙ্গে তোমার অ্যাপেন্ড করেছি ইমপ্রুভ সিকিউরিটি, তাহলে আমাকে কি দেখাবে, আউটপুট কি দেখাবে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ সিকিউরিটি। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ সিকিউরিটি, অ্যাপেন্ড করছি তো, অ্যাপেন্ড করা মানে তো লাস্টে অ্যাপেন্ড হবে, ইমপ্রুভ সিকিউরিটি, ওকে। তো এই ছিল আমাদের প্রোগ্রামটা, হ্যাঁ বাট আমি কিন্তু পার্টিকুলার কোনো একটা টাস্ক পারফর্ম করতে কিন্তু করিনি প্রোগ্রামটাকে, আমি করেছি এখানে ডিফারেন্ট মেথডগুলোকে দেখানোর জন্য বা কিভাবে আমরা কাজ করছি একটার পর একটা। তো ঠিক আছে, সবাই বুঝতে পারলাম যে এক্সাম্পল আমি প্রতিটা লাইন বুঝতে পেরেছি আমরা কিভাবে কাজ করেছি, এক্সাম্পলটার মধ্যে প্রতিটা লাইন বুঝতে পেরেছি কিভাবে মানে কাজ হয়েছে আমাদের। ইয়েস স্যার। সেটা কিন্তু ওভারঅল আমরা মেথডগুলো নিয়ে একটু ডিসকাশন করলাম, আর কিচ্ছু না। আমার কিন্তু এখানে মানে উদ্দেশ্য ছিল একটাই যে আমরা স্ট্রিং বা স্ট্রিং বাফারের মধ্যে তোমার যে সমস্ত মেথড নিয়ে কাজ করেছি সবটা আমরা এখানে একটু করে রিভাইজ করলাম, আর কিচ্ছু না। তাকে আমি কি পারপাসে ব্যবহার করবো, এটা কোন সিচুয়েশনে ব্যবহার করবো, ওকে। তো তার জন্য একটু সিম্পল একটা এক্সাম্পল, আমি এখানে আউটপুটটাকে জাস্ট পাশে পাশে সবগুলো ক্ষেত্রে লিখে দিয়েছি, আমি ওই জন্য আর পরে কিন্তু লাস্টের কোনো আউটপুট আমি এখানে দেখাচ্ছি।
ঠিক আছে, ক্লাসটা কিন্তু কোনো আউটপুট আমি এখানে দেখাচ্ছি। ওকে, তো আমাদের স্ট্রিং বাফার আমাদের হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস বলা যায়, খুব ছোট্ট করে একটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে খুব শর্টেই বলছি সেই কনসেপ্টটা, সেটা হচ্ছে তোমার ভেক্টর ইন জাভা। তোমাদের অ্যারে তো আমরা পড়েছি, জাভাতে আমরা অ্যারে পড়েছি তাই না? তো ভেক্টর ইন জাভার কনসেপ্টটা আমি খুব ছোট্ট করে একটু জাভাতে আমি বলবো। মানে এটা অ্যাকচুয়ালি ভেক্টর ক্লাস বা জাভা ভেক্টর বলা হয়, জাভা ভেক্টর ক্লাস বা জাভা ভেক্টর বলা হয়, অনেক সময় এটাকে ভেক্টরসও আমরা বলতে পারি। ওকে, সেই স্কেলার ভেক্টরের মতো সেই ভেক্টর ভেবো না, এটা ভেক্টর ক্লাস বা ভেক্টর হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো খুব সংক্ষেপে যদি আমরা এটাকে বলার চেষ্টা করি ভেক্টরস ইন জাভা, আমি এটাকে তোমার সিলেবাসে আছে কিনা কেউ একটু বলতে পারবে আমাকে? ভেক্টরস ইন জাভা সিলেবাসে আছে কিনা কেউ একটু বলতে পারবে দেখে? থাকুক বা না থাকুক, আমরা থাকলেও এটাকে একটা পড়বো বা না থাকলেও পড়বো, খুব সংক্ষেপে একটু দেখবো আমরা কনসেপ্টটা। এটা সিলেবাসে আছে কিনা কেউ একটু বলতে পারবে আমাকে? ওকে, খুব সংক্ষেপে আমরা এটার কনসেপ্টে একটু ডিসকাশন করব, খুব সংক্ষেপে। আমরা অ্যারে পড়ে এসেছি, তো অ্যারের যে নেচারটা সেটা আমরা সবসময় জানি যে অ্যারে বেসিক্যালি তার নেচারটা তোমার হয় স্ট্যাটিক টাইপের, তাই না? যে একবার অ্যারেকে ডিক্লেয়ার করলে তাকে আমরা পরে আর কোনোভাবে চেঞ্জ করতে পারি না, তার নেচারটা হচ্ছে তোমার স্ট্যাটিক।